এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। দিন শেষে হঠাৎ করে কেন সত্যের ঢোল নিজেই বাজালেন? সত্যতা 2 বছর পর পাওয়া গেল, তবে প্রেক্ষাপটটাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। আসলে গভীর জলের মাছ বরাবরই বলি এই এক ক্যারেক্টার, তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনা সত্য কিনা, কিন্তু ঘটনা আসলেই সত্য। আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে অতীতের কোন রাজনীতিবিদ এমন সৎসাহস দেখান নাই, এমন ঝুঁকি নেন নাই। একেই বলে দেশপ্রেম। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণের অভিযোগ আসা মেজর সাদেককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। 1 বছরের সব শক্তি একত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন, সর্বশেষ চেষ্টা করছেন, ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনূস। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান। কি সেটা? বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো। এটা একটা দৃষ্টান্তে স্থাপন করলো। ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট বাঁধা থাকে, গাছের পাতাও নড়ে না, বাতাসও নাই, কেমন জানি একটা থমথমে অবস্থা, ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ, কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই। অতঃপর 2 সপ্তাহেরও বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল। সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে, এই সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে। সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী বহুল আলোচিত এবং প্রতীক্ষিত একটি সুপারিশ আজ গৃহীত হলো। তো আজ সেটি আপাতত ফয়সালা হলো বলে মনে হয়েছে। খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সেই আবার আদালতের নিষেধাজ্ঞা। এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই, আদালত থাকলো না, সরকার থাকলো না। জুলাই বিপ্লবের আসলে মাস্টার মাইন্ডকে, জুলাই বিপ্লবের মূল সমন্বয় কারা ছিলেন, জুলাই বিপ্লবের কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান, কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, কাদের চেষ্টা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, আবার নেপথ্যে কারা জুলাইকে বিক্রি করতে চেয়েছিল, কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল, কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সাম্প্রতিক সময় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই বিপ্লবে আসলে কার সবচেয়ে বেশি অবদান, কে মাস্টার মাইন্ড, কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। যেহেতু দেশটার নাম বাংলাদেশ, এখানে সবসময় বিতর্ক থাকবে। সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লুকাবার চেষ্টা করবে সবসময়। এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম। আসলে পর্দার অন্তরালে মাস্টার মাইন্ড আসলে কেউ না, মাস্টার মাইন্ড কেউ না। এই রাষ্ট্রে বিগত 15.5 বছর যারা নির্যাতিত হয়েছেন, যারা স্বাধীনতা হারিয়েছিলেন, যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন, যারা হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আর দেখতে চাননি, যারা গুম খুন ক্রসফায়ার শিকার হয়েছেন সেই সব পরিবার, বা যাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে, যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না, যারা প্রতি মুহূর্তে পুলিশ, র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন, যারা জনদুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকে গিয়েছেন, এরা সবাই হলো এই জুলাই অভ্যুত্থানের বিপ্লবী। প্রিয় দর্শক, জুলাই আন্দোলনে মাত্র হাতে গোনা কজন সমন্বয়ক দায়িত্ব পালন করেনি। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল। আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত, নুসরাত, বাকের, এরকম যারা যারা ছিলেন তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এবং জামায়াত। কেউ মানুক আর না মানুক, এটা যদি কেউ অস্বীকার করে, আমি মনে করবো ঠিক 71কে তারা আবার বিক্রি করতে চায়, এই 24-এর বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায়। নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে আছে, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে। এই আন্দোলনটা বিএনপি, জামাত সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে, শুধু সামনে হান্নান মাসুদ, রিফাতদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে। এরা ঘোষণা দিয়ে আন্ডারগ্রাউন্ড থাকতো, শুধু সমন্বয় পরিচয়টুকু ব্যবহার করা হয়েছে, কিন্তু মূল আন্দোলনটা বাংলাদেশে হয়েছে জামায়াত এবং বিএনপির নেতৃত্বে, ছাত্রদল এবং শিবিরের নেতৃত্বে।
আজকে আমাদের সমন্বয়করা তারা, আমরা তাদেরকে কিংবদন্তি বলছি, তাদের এই বড় অবদানকে স্বীকার করছি, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করিনি। বিএনপি জামাত মাঠে না থাকলে কালকে আওয়ামী লীগ ঢুকে গেলে এনসিপির একটার পাশার চামড়া থাকবে না, জুতোই তো থাকবে না ওদের পায়ের নিচে। কটা এনসিপি আছে, কজন আছে এনসিপি? এনসিপি যদি এখনো চায়, বাংলাদেশের কোনো প্রান্তে একটা সমাবেশ করতে পারবে না যদি বিএনপি জামাত সহযোগিতা না করে। এত সহজ বিষয়টি বাংলাদেশের মানুষ জানে না। রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমেছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর গুলির সামনে বুক পেতে দিচ্ছে। এরা এনসিপি, এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ফোরামের কেউ, এরা সব বিএনপি জামাত ছাত্রদল শিবিরের ছেলেরা। আর আজকে আপনারা অন্যদের অবদান অস্বীকার করছেন। আপনাদের ফর্মুলা, আপনাদের কথা শুনে আমরা ইতিহাস জানবো, বিষয়টা কি সেরকম? আজকে সোশ্যাল মিডিয়া আছে, বাংলাদেশে 40-50টা গণমাধ্যম আছে, তরতাজা খবর প্রতি মুহূর্তে আমরা দেখছি। যেহেতু এই বিপ্লবে আমরা গোপনীয় হই, প্রকাশ্যে হই, আমরাও জড়িত ছিলাম, আমরা অনেক সত্য জানি। অতএব সত্যটাকে এইভাবে কেউ লুকাবেন না। আমি মনে করি নাহিদ ইসলামের মনের মধ্যে একটা ভয় কাজ করছে, সেটা হলো শেখ মুজিব যেমন বা শেখ হাসিনা যেমন জিয়ার অবদানকে খাটো করছে নিজেকে বাঁচাবার জন্য। ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি হাসপাতালে আছেন, আপনারা জানেন, ওপেন হার্ট সার্জারি হবে। ওনাকে কিন্তু বিদেশে রাজি করাইতে পারে নাই চিকিৎসা নেবার জন্য। বলা হয়েছিল বিদেশের কথা, বলে না, আমার দেশের মানুষ তার বিদেশে যে চিকিৎসা নিতে পারে না, তাদের সেটা ভাগ্যেতে নাই। তাহলে আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে? এই সুযোগটা উনি নেয় নাই। ওনার এই চিকিৎসার পিছনে জামাতে এমন মানুষও আছে জানেন, 1000 কোটি টাকা খরচ করতে রাজি আছে। হ্যাঁ, এমন মানুষও আছে, কিন্তু উনি রাজি হয় নাই। বাংলাদেশের ভিতরেই ওনার চিকিৎসা হবে, ঢাকাতেই চিকিৎসা হবে। উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, সবার কাছে দোয়া চাইছেন, আমরা সবাই দোয়া করব। এবং উনি যে নজির সৃষ্টি করলেন, এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো। এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমাদের দেশের অনেক দেখছি আমরা, এই যে গত 54 বছর দেখে আসছি, তো কারো একটু কাশি হইলে, হাঁচি হইলে, একটু কানে ব্যথা করলে, একটু নাকে ব্যথা করলে, একটু পাদু আসলে বিদেশের চিকিৎসার জন্য চলে যায়। হায় হায়, কেউ রুখতে পারে না তাদের, তারা বিদেশে যাবে, কারণ তাদের টাকা আছে ভাই, যান বাঁচানো ফরজ, তো যাবে না কেন? এই কারণেই বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা গইরা উঠে নাই। আর গইরা উঠতে দেয় নাই ওই যে পাশে থেকে, কারণ তারা তো একটা দোকান খুলা করছিল চিকিৎসা খাতে, শত শত কোটি টাকা নিয়ে চলে যেত। ওই ব্যবস্থাটা বাধা হয়েছে, এখন এটা যাচ্ছে চীনে। কিন্তু কখনো ভারতে, কখনো চীনে, কখনো সিঙ্গাপুরে যাইতে হবে কেন? 54 বছরও কেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো না? কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে, ওনারা যাইতে পারে, তাই এখানে চিকিৎসার উন্নতি করে লাভ কি? তোরা মর, আমাদের তো টাকা আছে, আমরা যাবো। কিন্তু জামাতের আমির সাহেব আপনাদের চোখে আঙুল দিয়া দেখাই দিল যে, ও নেতারা, তোমরা যেটা করতে এটা ভুল। আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইতো, আমির সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিত, এই দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যেত। যাই হোক, জামাতে আমির সাহেবের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। ইনশাল্লাহ উনি ফেরত আসবেন, ওনাকে ফেরত আসতেই হবে ভাই। এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই, ওনাকে দরকার আছে। আর এই জামাত না থাকলে পাশে, ইনুস তার টিকতো না। নাটাই সুতা কার হাতে, তার সন্ধান করতে হবে ভাই। হাওয়ায় উড়ে, হাওয়ায় ঘুরে, কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে, তারই সন্ধান করি। আমাদেরকে তার সন্ধান করতে হবে। বর্তমান সরকার টিকাই আছে ভাই এই জামাতের কারণে, নাহলে কবে উড়ে যেত, ফু দিয়া উড়াই দিত, তো ফু দিয়া উড়াই দিত, টিকতে পারতো না। যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে, হায় হায়, মহা কেলেঙ্কারি ভাই, ভয়াবহ ঘটনা। দেখেন, এই সরকারের কিন্তু একটা উইকেটও কেউ খাইতে পারে নাই। হ্যাঁ, ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 2 জনের পদত্যাগ চাই, ওই 3 জনের পদত্যাগ চাই, এর পদত্যাগ করতেই হবে অত তারিখের মধ্যে, বহু রকম কথা হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র। কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে না এই সরকারের। সরকার কোনো উইকেট ফেলতে দিবে না, আবার সরকার ছক্কাও মারবে না। শ্রীলঙ্কার রানা তুঙ্গার মতো 1 রান করে রান নিবে ভাই। ছক্কা মারবে না, 4ও মারবে না। কোন রকম উত্তেজনা নাই কিন্তু সরকারের মধ্যে। সরকার কিন্তু একদম নীরব, চুপচাপ দেখা যাইতেছে। ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট বাঁধা থাকে, গাছের পাতাও নড়ে না, বাতাসও নাই, কেমন জানি একটা থমথমে অবস্থা। ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে, একদম চুপচাপ। কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই, 5 তারিখের আগে ঝড় তো আসতেই হবে, জুলাই সনদপত্রের ঘোষণা করতেই হবে, 3 তারিখেই ঘটনা ঘটাইতে হবে ভাই। কোনো উপায় নাই, যত বাধাই আসুক কেউ রুখতে পারবে না এই সরকারকে, কেউ রুখতে পারবে না। আপনারা কেউ হতাশ হবেন না, কারণ ওই যে একটু আগে বললাম, সরকার একা না ভাই, সরকারের পাশে জামাত ইসলাম আছে। আর জামাত ইসলাম থাকবে, ছাত্র শিবির থাকবে, আর ছাত্র শিবির যেখানে আছে ওইখানে এনসিপি নিশ্চয়ই থাকবে। বর্তমানে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে এনসিপির সাথে ছাত্র শিবিরের দূরত্ব বাড়তেছে। নাহিদ ইসলাম কিছু বক্তব্য রাখছে যে জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে কলকাঠি নাড়ছে শিবির, শোনা যায় এটা ভুল। আমরা কারোর চাবিতে চলি নাই, আমরা কোনো চাবি দেওয়া পুতুল না, আমাদের পিছনে জামাত শিবির ছিল না, এমন একটা কথা বলছে। এগুলো আমি মাথায় নিতে চাই না, কেন জানেন? এগুলা তাদের মেকিং গেম। হ্যাঁ, নিজেদের বোঝাপড়ার খেলা এগুলো, এই খেলাতে আমি পড়তে চাই না। আমার ব্যক্তিগত ধারণা,
এনসিপি শিবির ওরা একই আছে, কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই, ওই রসুনের মতো এক জায়গায় আছে, নিজেরা ঠিক আছে, আমাদেরকে হয়তো একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব বলতেছে। যাই হোক, আমরা ওদিকে মাইন্ড ডাইভার্ট করতে চাই না, আমরা মাইন্ডটা ঠিক রাখতে চাই একদিকে, সেই নজরটা দিতে চাই বাংলাদেশের পতাকার দিকে। দেশ আগে ভাই, দল পরে, দেশ আগে, তাই না? আর এই দেশের জন্য কারা সবচেয়ে ভালো দল, এটা যদি আমরা 2026-এ না বুঝতে পারি, আর কোনোদিন বুঝতে পারব না। আর এখনই এটা বুঝার শেষ সময়, এরপরে আর বুঝার কোনো সময় থাকবে না আমাদের হাতে। এক বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন, সর্বশেষ চেষ্টা করছেন, ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনূস। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান। কি সেটা? আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ, কার্যকর কোনো ঐক্যমত নেই, কিন্তু সময় শেষ, 31 জুলাই এসে গেছে। এই পরিস্থিতিতে ঐক্যমত কমিশনকে সফল হিসেবে দেখানো, এটা কয়েক ঘন্টার সময় আছে, কিন্তু সেই কয়েক ঘন্টা সময় মানে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কারণ সময় যদি 31 জুলাই শেষ হতে 14-15 ঘন্টা বা 24 ঘন্টাও থাকে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন বৈঠক তো আর ওই 24 ঘন্টা করবে না, বৈঠকে তো হয়তো 4-5 ঘন্টা, বাকি সময় খাওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা, চা খাওয়া ইত্যাদি। এর মানে আমরা 31 জুলাইয়ের আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা কিছুই দেখিনি, এমনকি জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ধারে কাছেও নেই, যেখানে রাজনৈতিক দলগুলো বলছে স্পষ্টভাবে যে আমরা সাইন করবো না এইভাবে। সেই জায়গায় আলী রিয়াজ বলছেন ঐক্যমত কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এবং তারা সফলতার কথা বলছে। এর মানে শেষ মুহূর্তে, শেষ কয়েক ঘন্টায় অস্বাভাবিক নজিরবিহীন কোনো সফলতা বা ঘটনা দেখিয়ে দিতে চায়। এটাকে আদৌ হবে? তবে চেষ্টা করছেন, কারণ প্রফেসর ইউনূসের মান সম্মান রক্ষা করার একটা বিষয়। এই ঐক্যমত কমিশন এটা প্রফেসর ইউনূসের থিওরি, তিনি নিজে এটা চেয়ারম্যান। দফায় দফায় এত আলোচনা, এত কিছু করেছিলেন, ব্যাপক আশা আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন, জনগণের হিউজ এক্সপেকটেশন তৈরি করেছিলেন যে না, ঐক্যমত কমিশন হয়েছে, এর মধ্য দিয়ে হবে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ঝামেলা মুক্ত বাংলাদেশ, আমরা এই কমিশনের মাধ্যমেই এটা করব। সংস্কার কমিশন হয়েছে, সুপারিশমালা দিয়েছে, ঐক্যমত কমিশন আলাপ আলোচনা করে একটা ফাইনাল ডেস্টিনেশন করবে। কিন্তু আমরা কি দেখেছি? ভিপি নুরুর কথা ওইটাই সত্য যে কিয়ামত পর্যন্ত এভাবে চললে ঐক্যমত হবে না। আসলে তেমন কোনো ঐক্যমত হয়নি, কয়েকটা বিষয় ঐক্যমত হয়েছে, সেটা মৌলিক না, এবং তাও কবে বাস্তবায়ন হবে এবং এই ঐক্যমতের কোনো আইনি ভিত্তি আছে কিনা তার কোনো নিশ্চয়তাও দিতে পারেন। এর মানে আদৌ সবকিছু ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তো চূড়ান্ত সিদ্ধান্তটা কি? সরকার শেষের দিকে, হ্যাঁ, সরকার শেষ 1 ঘন্টায় নাটকীয়তা দেখাতে পারে, এটা সরকার স্ক্রিপ্ট থাকতে পারে, যেমন আলাপ আলোচনা করেছে। এখানে একটা মেথোডোলজি যদি সেট করে যে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে যেটা বলেছে, যে অধিকাংশ, এখানে বড় দল ছোট দল না, মেজরিটি এটা বলেছে, অতএব এই বিষয় ঐক্যমত হয়েছে, এরকম একটা সিগনিফিকেন্ট বা এক ফান্ডামেন্টালস বিষয়গুলোতে যদি সরকার বা ঐক্যমত কমিশন তাদের একটা মেথোডোলজির মাধ্যমে দেখায়, এই যে ঐক্যমত হয়েছে, চূড়ান্ত ঘোষণা দিলাম, এই বিষয়গুলোর উপর ঐক্যমত হয়েছে, এগুলো জুলাই সনদে ঢুকিয়ে যায়, এখন আপনারা সিগনেচার করে আসেন। শেষের দিকে ঐক্যমত হিসাবে সরকার তার নিজস্ব কোনো মেথোডোলজিতে, বিএনপি যাই বলুক, মেজরিটি বিবেচনায় যদি এরকম কোনো ঘোষণা দিতে পারে শেষ 1 ঘন্টায়ও, এটা অনেক আগেও রেডি করা থাকতে পারে, তাহলেও আসলে শেষ মুহূর্তে সরকারের চমক দেখানো হবে সম্ভব। কিন্তু স্বাভাবিক হিসাবে ভিজিবল বা এরকম নাটকীয় কিছু না করলে আমরা এরকম কিছু দেখবো না, নাটকীয় কিছু করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এগুলো সব একত্র করে এই শেষ কয়েক ঘন্টায় চমক দেখানোর অপেক্ষায় প্রফেসর ইউনূস সরকার। এটা যদি পারেন তাহলে পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে বাংলাদেশে। আর এটা যদি ডক্টর ইউনূস সরকার না পারেন, আমি নিশ্চিত ইউনূসকে চলে যেতে হবে। ইউনূসকে চলে যাওয়া মানে কি নির্বাচন হওয়া না, তখন অন্য কেউ এসে দায়িত্ব নেবে, তখন নির্বাচন আরো দিল্লি দেবে, তখন আমরা একটা সাইকেলের মধ্যে করে যাবো, 111 সাইকেলের মধ্যে। এটা অনেকে চায়। এই যে দেখেন না, দেবপ্রিয় ভট্টাচার্যরা কি বলে, তাদের বক্তব্য কি? দেবপ্রিয় ভট্টাচার্যরা ওইটাই বলেন যে ইউনূসের এখন এক্সিট নিয়ে ভাবা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।